সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা। তো দেখো, অনেকদিন পরে আবার চলে আসলাম। তোমাদের গত পর্বে আমি সমাধান করিয়েছিলাম 111 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকের এই পর্বে আমি তোমাদেরকে সমাধান করতে চলেছি 112 নম্বর পৃষ্ঠা থেকে, তৃতীয় পরিচ্ছেদ পরম সহিষ্ণুতা। তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকো। তো দেখো, এখানে 112 নম্বর যে পৃষ্ঠা, সেখানে আমরা এটা ফার্স্ট আমরা একটু পড়ে ফেলি, তারপরে আমরা নিচে যে ছকটা রয়েছে সেটা আমরা পূরণ করব। দেখো, বলা হয়েছে আমাদের এই পৃথিবী বৈচিত্র্যময়, আমাদের চারপাশে নানান উপাদানে সেই বৈচিত্র্যকে খুঁজে পাই। যদি প্রকৃতির দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব কত বৈচিত্র্য উপাদানেই না সে নিজেকে সাজিয়েছে। নদী, পাহাড়, সূর্য, গাছপালা, পশু পাখি, মানুষ, আবার একই নামের জিনিসেরও আছে নানান রকমের প্রকারণ। যেমন গাছের কথাই যদি ধরি, শিরীষ, জারুল, কুমড়ো, পদ্ম, এরকম কত ভিন্ন ভিন্ন নাম। তাদের আকারে, গড়নে, ধরনে, বর্ণে, পাতায়, পুষ্পে ভিন্নতা, কত ভিন্নতা। দেখো, এখন মূলত যে কাজটা করতে হবে, আমরা প্রত্যেকে 5 রকমের পাতা সংগ্রহ করে সেগুলোকে পর্যবেক্ষণ করে বৈচিত্র্যময় পৃথিবীর ছকটি পূরণ করি। দেখো, আমাকে এখানে দিতে হবে পাতার নাম, এখানে দিতে হবে তার আকার, গড়ন, এখানে দিতে হবে আকৃতি, এখানে দিতে হবে রং কেমন। সবাই দেখো, বৈচিত্র্যময় পৃথিবী এই শিরোনামে আমি এখানে দিয়েছি। প্রথমে দেখো দিয়েছি পাতার নাম, আকার, তারপরে দেখো আকার, গড়ন, এরপর দেখো দিয়েছি আকৃতি, এটা কিন্তু কয়রি হবে, জাস্ট কয়রি। তারপর দেখো রং, এখানে গাঢ় অথবা হালকা রঙের হতে পারে সেটা। এবার খেয়াল করো, এখানে প্রথম দিয়েছি ত্রিভুজ আকারের পাতা, এখানে তার আকার বা গড়ন ত্রিভুজ আকারের, আর তারপরে তার আকৃতি সমতল আকারের, পাতলা। এবার দেখো রং দিয়েছি সবুজ অথবা লাল রঙের। এরপর খেয়াল করো বৃত্তাকার পাতা দিয়েছি, এটার আকার বা গড়ন বৃত্তাকার। এরপরে এটার আকৃতি দিয়েছি গোল আকারের, মোটা। এরপর দিয়েছি রং দিয়েছি সবুজ অথবা হলুদ রঙের, এবং সর্বশেষ দিয়েছি ত্রিভুজ আকার। এখানে দেখো আকার বা গড়ন দিয়েছি চতুর্ভুজ আকার, আকার বা গড়ন দিয়েছি চতুর্ভুজ আকার। এটা আকৃতি সমতল আকারের, মোটা, এবং রং হিসেবে দিয়েছি নীল অথবা সাদা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এখানকার যে সফটওয়্যার ছিল সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার চলে আসার পরে দেখো, রিডিং পড়াগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবে, বরাবরের মতো যেভাবে আমি বলি এগুলো সুন্দর করে পড়ে ফেলবে। এরপরে চলে আসলাম, দেখো এখানে কি বলা হয়েছে একটু পড়ি। বলা হয়েছে আমরা জেনেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপরের মতামতকে গুরুত্ব না দিলে কি হয়, এবং অন্যের মতামত বা মতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিলে কেমন হয়। এবারে এই বিষয়ে সহপাঠীদের সঙ্গে দলে বা জোড়ায় আলোচনা করি, তারপরে প্রত্যেকের নিজের যা মনে হয় সে অনুযায়ী মত বৈচিত্র্য ছক পূরণ করি। তো আমরা যদি অন্যের মতামতকে প্রাধান্য দেই, শ্রদ্ধা করি, সেক্ষেত্রে কি হবে, না দিলে কি হবে সেটা দেখো। এখানে বলা হয়েছে মত বৈচিত্র্য। এখানে ফার্স্টে বলা হয়েছে নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে চাইলে সেক্ষেত্রে আমার কি কি সমস্যা বা কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো এখানে পর্যায়ক্রমে লিখতে হবে। 5টা দেওয়া রয়েছে, একটা করা হয়েছে, বাকি 4টা লিখতে হবে। ঠিক একইভাবে নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে না চাইলে সেক্ষেত্রে কি হবে, এখানে বরাবর লিখতে হবে 5টা, একটা করে দেওয়া রয়েছে, তোমাকে 4টা করতে হবে। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো সবাই খেয়াল করো, এখানে হেডলাইন নিয়েছি নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে চাইলে। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে 6টা পয়েন্ট নিয়েছি টোটাল, তোমরা এখান থেকে যে কোনো 5টা চয়েস করতে পারো বা পছন্দ করতে পারো। দেখো, ঝগড়া, বিবাদ, অশান্তি হয়, এটা আমাদের দেওয়া ছিল। এরপর দিয়েছি নৈতিক শিক্ষার অবক্ষয় হয়, পরিবারে অশান্তি লেগে যায়, একে অন্যের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়, বিতর্কতার সৃষ্টি হয়, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা হ্রাস পায়। এরপর দেখো যদি মতামত চাপিয়ে দিতে না চাই সেই ক্ষেত্রে কি হয়, শান্তি বজায় থাকে, যেটা আমাদের দেওয়া ছিল। এরপর খেয়াল করো একে অন্যের মতামতকে সম্মান করার ইচ্ছা পোষণ হয়, একে অন্যের প্রতি সম্মান বৃদ্ধি পায়, নৈতিক মূল্যবোধ বজায় থাকে, একে অন্যের প্রতি শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা বজায় থাকে, সবার মাঝে আনন্দপূর্ণ সময় অতিবাহিত হয়, অর্থাৎ সবাই আনন্দে থাকে। এরপরে খেয়াল করো, এরপরে চলে আসলাম, দেখো নিচে রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে ফেলবে। এই বক্সে কিছু গুরুত্বপূর্ণ বাক্য, গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে।
এরপর চলে আসলাম 115 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানেও এই বক্সে বেশ কিছু দেওয়া রয়েছে গল্প আকারে, তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো তোমরা পড়ে কমপ্লিট করে ফেলবে। এবার চলে আসলাম 116 নম্বর পৃষ্ঠায়। একটা চিত্র সবাই লক্ষ্য করছো, শিকাগো ধর্ম সম্মেলন 1993 সালের। এবার দেখো এখানে এ সম্পর্কিত বলা রয়েছে। এবার আমরা চলে আসলাম 117 নম্বর পৃষ্ঠায়। এবার দেখো 117 নম্বর পৃষ্ঠায় আমাদের যে ছকটা রয়েছে, এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। বলা হয়েছে আমরা ঐক্যতান ছকের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে পড়ে ভালোভাবে বুঝে পাশের উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিয়ে যে যার মতামত প্রকাশ করে, অর্থাৎ নিজের মতো করে এগুলো মতামত প্রকাশ করতে হবে। আগে আমাকে উপরে পড়তে হবে, তারপরে এই মতামতটা প্রকাশ করতে হবে। তো চলো আমরা এটা দেখি। বলা হয়েছে কি, দেখো যে মানুষে মানুষে মতের ভিন্নতা না থাকলে পৃথিবী আনন্দময় হতো। যদি মতের ভিন্নময় না থাকতো তাহলে পৃথিবী আনন্দময় হতো, এটা অবশ্যই সহমত। তারপর দেখো বলা হয়েছে পরম সহিষ্ণুতা যেমন দ্বন্দ্ব সংঘাত এড়াতে সাহায্য করে, তেমনি অন্যায় সহ্য করার মতন পরিবেশও তৈরি করে। দেখো পরম সহিষ্ণুতা বলতে কিন্তু দ্বন্দ্ব সংঘাত, দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা এগুলো একটা সাহায্য করে, কিন্তু অন্যায়কে কিন্তু সহ্য করে না। এটা তোমরা যদি আংশিক মতামত হও তাহলে আংশিক দিবা, আর যদি সহমত নও তাহলে সহমত নয়। এরপর দেখো বলা হয়েছে বেশিরভাগ মানুষ ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করেন, এটা অবশ্যই সহমত। এবার দেখো বলা হয়েছে পরস্পরের ভাব গ্রহণের জন্য পরস্পরের সম্পর্কে জানা জরুরি, এটাও অবশ্যই সহমত। এরপর দেখো বলা হয়েছে যে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করা বা অন্য কোনো ধর্ম মত মেনে চলার উদ্দেশ্য এবং ফলাফল একই। দেখো আমরা হিন্দু ধর্মের যে আচার অনুষ্ঠান পালন করি সেগুলো যেমন আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থেকে তাকে খুশি করার জন্য করি, ঠিক অন্যান্য ধর্মের যেগুলো তারাও কিন্তু ঠিক একই রকম তাদের স্রষ্টার প্রতি কাজগুলো, মানে তাদের স্রষ্টাকে খুশি করার জন্য কাজগুলো করে থাকে। এখন এই ক্ষেত্রে যদি তোমরা মনে করো আমি সম্পূর্ণ একমত, তাহলে সম্পূর্ণ একমতের টিক চিহ্ন দিবে, আর যদি মনে করো না আমি আংশিক একমত তাহলে আংশিকে দিবে। ওকে, এবার দেখো বলা হয়েছে সকল মানুষের মন সহ চিত্ত এক হতে হলে পৃথিবীতে ধর্ম ও একটি হওয়া প্রয়োজন, এটা আংশিক মতামত। এবার দেখো সকল ধর্মই একই পথে চলে, এটা আংশিক মতামত হিসেবে বলি। তারপরে দেখো পৃথিবীর প্রতিটি ধর্মই সত্য, প্রতিটি ধর্মই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা সহমত হিসেবে দিবে। এবার দেখো যে ব্যক্তির নিজস্ব মতামত প্রকাশের যোগ্যতা নেই তার কাছে পরম সহিষ্ণুতার গুণ আশা করা যায় না, এটা অবশ্যই মত। তাহলে আশা করি এই ছকটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে আসলাম এরপরে দেখো পরে যে পৃষ্ঠা রয়েছে, এখানে দেখো কূপমণ্ডক নামে একটা গল্প দেওয়া রয়েছে। তোমরা যদি গল্পটা পড়ো অনেক কিছু শিখতে পারবে, এবং এই গল্পের আকারে আমাদের নিচে একটা কাজ দেওয়া রয়েছে, আমরা মতো এই কাজটা করব। দেখো ফার্স্ট আমাকে বলা হয়েছে কূপমণ্ডক কথার মানে কি, তারপর দেখো বলা হয়েছে এই গল্প পড়ে তুমি কি বুঝেছো, এবং সর্বশেষ দেখো বলা হয়েছে কুয়ার ব্যাংকে কি তোমার পরম সহিষ্ণু মনে হচ্ছে, যদি হয় কেন বুঝিয়ে লেখো। তো দেখো আমরা আজকে 120 নম্বর পৃষ্ঠায় অর্থাৎ এই পাঠের মাধ্যমে, এই ছকের মাধ্যমে আজকে আমাদের পাঠটা শেষ করব। তো চলো আমরা এক নজরে সম্পূর্ণটার সমাধান দেখে আসি। দেখো প্রথম দেখো কূপমণ্ডক কথার মানে কি। কূপমণ্ডক শব্দের আক্ষরিক অর্থ হলো কুয়োর ব্যাঙ। এটি একটি বাংলা প্রবাদ যা সংকীর্ণ মনা বা সংকীর্ণ চেতা ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। এই প্রবাদটি এমন ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা নিজেদের ছোট গণ্ডির বাইরে কিছু জানেন না বা জানতে চান না, অর্থাৎ তারা যেখানে রয়েছে সেখানেই থাকতে চায়, তার বাইরে কিছু জানতে চান না। এবার দেখো পর যে কথাটা বলা হয়েছিল এই গল্পটি পড়ে তুমি কি বুঝেছো। দেখো এই গল্পটি পড়ে কি বুঝেছি, তোমাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা শুধুমাত্র এইটুকু লিখতে পারো, আর যদি মনে করো না আমাদের লিখতে কোনো অসুবিধা নেই তাহলে সম্পূর্ণটা লিখতে পারো। দেখো বলা হচ্ছে কূপমণ্ডক গল্পটি একটি শিক্ষামূলক প্রবাদ যা সংকীর্ণ মনা ব্যক্তিদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। গল্পটি সাধারণত একটি কুয়োর মধ্যে বসবাসকারী ব্যাঙের কথা বলে, যে মনে করে তার কুয়োই পুরো পৃথিবী। একদিন একটি সমুদ্রের ব্যাঙ এসে তাকে বলে যে পৃথিবী অনেক বড় এবং বিস্তৃত, কিন্তু কুয়োর ব্যাঙ তা বিশ্বাস করতে চায় না এবং তার ছোট গণ্ডির মধ্যেই থাকতে চায়। এবার দেখো সর্বপরিশেষে এই গল্পটি
আমাদের শেখায় যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের জ্ঞান ও অভিজ্ঞতার সীমাবদ্ধতা সৃষ্টি করে। আমাদের উচিত নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের মনকে উন্মুক্ত রাখা এবং সংকীর্ণ মনা না হওয়া। আবারও বলছি, তোমরা যদি সম্পূর্ণ লিখতে কোনো অসুবিধা না হয় তাহলে লিখবা, আর যদি সমস্যা হয় তাহলে শুধুমাত্র এইটুকু লিখবে। এবার দেখো বলা হয়েছে লাস্ট সর্বশেষ বলা যে কুয়োর ব্যাংকে কি তোমার পরম শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে? যদি হয় কেন বুঝিয়ে লেখো, না হলে সেটাও কেন সেটা তোমাকে বুঝিয়ে লিখতে হবে। তো ফার্স্ট আমরা জেনে আসি, দেখো কুয়োর ব্যাংক বা কূপ মণ্ডক বলতে এমন একজনকে বোঝানো হয় যে নিজের ছোট্ট জগতের বাইরে কিছু জানে না বা জানতে চায় না। এটি একটি রূপক বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বা সীমিত জ্ঞানকে নির্দেশ করে। আমার মতে এটি পরম শ্রেষ্ঠ নয়, তার কারণ নিচে তুলে ধরা হলো। কুয়োর ব্যাঙ তার নিজের কুয়োর বাইরে কিছু যায় না এবং অন্যের মতামত বা জ্ঞানকে গ্রহণ করতে চায় না। এটি পরম সহিষ্ণুতার বিপরীত। পরম সহিষ্ণুতা ব্যক্তি অন্যের মতামত ও জ্ঞানকে সম্মান করে এবং নতুন নতুন কিছু শিখতে আগ্রহী থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের আজকের পার্ট 120 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 112 থেকে 120 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আশা করি সবাই সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।